আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান সাকিব চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটি নতুন এপিসোড নিয়ে। নতুন এপিসোড বলতে আজকে শেষ এপিসোড, অধ্যায় 11। অধ্যায় 11 খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বা ইউনিট তোমাদের জন্য, যেটা তোমরা পড়তে খুবই ইন্টারেস্ট পাও। এটার মধ্যে কারণ আছে, কারণ হলো এটা একটা জৈবিক ক্রিয়া আর এতে জানার জন্য অনেক কিছু আছে। ঠিক আছে, তো আজকে আমরা সেই চ্যাপ্টার 11 এর লাস্ট লেকচার বা লেকচার তোমার 4 বলতে পারো। ঠিক আছে, 4 নম্বর লেকচারটা আমরা শেষ শুরু করতে যাচ্ছি। তো লেকচার 4 শুরু করার আগে লেকচার 3 নিয়ে অবশ্যই বলতে হবে আমাকে। প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা মূলত জাইগোট, তারপর নিষেক হওয়া, এগুলো সম্পর্কে জানতে পেরেছিলাম। ঠিক আছে, জাইগোট, ফার্টিলাইজেশনের টাইপস। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা কি করব, সেই ফার্টিলাইজেশন হওয়ার পর পরিণতিটা কি বা কি কি হচ্ছে এরপর, সেই জিনিস নিয়ে আমরা কিন্তু আজকে পড়াশোনা করব। তো লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আর হ্যাঁ, স্কুল ম্যাথমেটিক্স তোমাদের জন্য সবসময় চেষ্টা করেছে নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য, তোমাদের জন্য অলিম্পিয়াড আয়োজন করে থাকে, সবকিছু কিন্তু আমরা করে থাকি। তো প্রিমিয়াম ব্যাচের দিকে তোমরা একটু নজর রাখবে। আমরা কিন্তু এপিসোড ওয়াইজ হয়তো ইউটিউবে ক্লাস দিচ্ছি, কিন্তু তোমাদের যে প্রিমিয়াম ব্যাচটা আছে সেই ব্যাচে কিন্তু আরো সুন্দর পড়াশোনা, সিকিউ, এমসিকিউ সলভিং সবকিছু হয়ে থাকে। সো তোমরা কিন্তু ডিলে না করে কিন্তু অবশ্যই সেখানে তোমরা অবশ্যই কোর্সে তোমরা এনরোল থাকবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, এই যে লেকচার 4, এই লেকচার 4-এ আমরা প্রথম টপিকটা মূলত পাচ্ছি ভ্রূণের বিকাশ। এখন ভাইয়া, আপনি তো গত ক্লাসে ভ্রূণ সম্পর্কে কিছু বলেন নাই, আজকে আমি ভ্রূণ সম্পর্কেই প্রথমে বলতে চাচ্ছি। তার আগে একটু আবারও সেই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই যেখানে আমরা গত ক্লাসে ছিলাম। দেখেন, এটা একটা এন লিখলাম। এন মানে কি? হ্যাপ্লয়েড, তাই না? হ্যাপ্লয়েড কি? এটা ধরো শুক্রাণু, এটা হ্যাপ্লয়েড শুক্রাণু। ঠিক আছে, এন। আর এটা আমি এন লিখলাম হলো ডিম্বাণু। কি লিখলাম? ডিম্বাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু লিখলাম। ঠিক আছে, এই যে শুক্রাণু, এটা পিতার দেহ থেকে আসে বা পিতৃদেহ থেকে, আর ডিম্বাণু এটা মায়ের দেহ থেকে আসে বা মাতৃদেহ থেকে। স্পার্ম অ্যান্ড ওভাম দুটা মিলিত হয়ে এন এন মিলে কি তৈরি করে? একটা 2n তৈরি করে। আর 2n মানে কি? ডিপ্লয়েড। কি এটা? ডিপ্লয়েড। আমি ডিপ্লয়েড ওয়ার্ডটা না লিখলেই নয়, লিখতে হবে। এটা হলো সেই ডিপ্লয়েড। আর এটাকে ইংলিশে বলা হয় জাইগোট। কি বলা হয়? জাইগোট। অ্যাকচুয়ালি সেলটার নাম হলো জাইগোট। এবার একটু ঘটনা আসে, এটা হ্যাপ্লয়েড ছিল, দুটো মিলে একটা ডিপ্লয়েড হলো। এটা একটা সাধারণ ব্যাপার তোমাদের কাছে, বাট এখানে অ্যাকচুয়ালি ঘটে কি দেখো তো। এখানে শুক্রাণুর যে বৈশিষ্ট্যগুলো, পিতার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো শুক্রাণু নিয়ে আসে। আর মায়ের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো ডিম্বাণু নিয়ে আসে। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে এই যে দেখো, আমাদের চেহারার মধ্যে মায়ের চেহারা আসে, আবার আচরণের মধ্যে বাবার আচরণ আসে, মিক্স আপ থাকি আমরা, তাই না বলো? আবার নিজেদের একটা স্বকীয়তা যদিও আছে। তো এগুলো সব না এই প্রসেসেরই ফসল। তো এই প্রসেসটার নাম গতকাল আমরা পড়েছিলাম যে ভাইয়া, এটা হলো ফার্টিলাইজেশন বা নিষেক। এই যে নিষেকে যে একটা জাইগোট তৈরি হলো, তাহলে নিষেকের প্রথম কোষটা কি? একটা 2n জাইগোট। এখন আমি তারপরে একটা 2n নিয়ে বসে আছি এই জায়গায়, দেখো এখানে একটা 2n নিয়ে বসে আছি। ধরো এই 2n নাকি এভাবে 2n আকারেই থাকবে, নাকি এটা কি বড় হবে, না কি হবে? অ্যাকচুয়ালি এই 2nটা মনে রাখবা, আরো 2n হবে। 2n, 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 একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। ঠিক আছে, আটটা এরকম করে বাড়তেই থাকবে। এটা কি বলা হয়? কি বিকাশ? কার বিকাশ? জাইগোটের বিকাশ। এখন শোনো, এই জাইগোট বাড়তে এই যে 2nটা বাড়তে বাড়তে অনেকগুলো 2n তৈরি করে, একটা কোষপিণ্ডে পরিণত হয়। কিসে? কোষপিণ্ডে, কাইন্ড অফ একটা ছোট টিস্যুতে পরিণত হয়। এইটাকে বলা হয় ভ্রূণ। আবারও বলছি, ভ্রূণ কোনটা ভাইয়া? দেখো, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে আমরা কি পাইলাম? ফার্টিলাইজেশনে বা নিষেকে কি পাইলাম? একটা জাইগোট পাইলাম। এই জাইগোটটাই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা কোষ হয়ে গেল। আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকম করে বাড়বে। তো এই যে জিনিসটা হচ্ছে, নাম্বারিংটা হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, এই বিকাশটাকেই বলা হয় ক্লিভেজ। আচ্ছা, ক্লিভেজটা কি সেটা পরে বলতেছি। মোট কথা, এটার মাধ্যমে যে একটা কোষ পিণ্ড তৈরি হলো, এটাকে বলা হয় ভ্রূণ। আমরা এখানে সবাই একটু লিখে রাখি, ভ্রূণ একটু বাঁকা করে লিখছি তোমাদের জন্য। ভ্রূণ ইজ ইকুয়াল টু এমব্রায়ো। আমরা একটু লিখি সুন্দর করে ভাইয়া, এমব্রায়ো।
এমব্রায়ো, ভ্রূণ ইজ ইকুয়াল টু এমব্রায়ো। একটু সুন্দর করে লিখে রাখো তোমরা, ভ্রূণ ইজ ইকুয়াল টু এমব্রায়ো। তোমরা কিন্তু সবাই নোট খাতা রাখবে। তোমাদের কিন্তু অলরেডি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু একসাথে নোট করে সুন্দর করে পড়ছে। তো স্কুল ম্যাথমেটিক্সের একটাই উদ্দেশ্য, সেটা হলো স্টুডেন্টদের একদম 100 আউট অফ 100 মার্কস গেইন করানো। তো ওইটার জন্য কি তোমাদের ভালো করে পড়তে হবে। তো তোমরা একটু নোট খাতা নিয়ে বসবে, সামনে বইটা নিয়ে বসবে যখন এই ক্লাসটা করছো, তারপর আমার কথাগুলো মিলাবা, ঠিক আছে? এখন এই জিনিসটা করতে করতে আমরা একটু মানে আগের পেজটা পেয়েছি, টপিকের নাম ছিল ভ্রূণের বিকাশ, তাই না? আমরা ভ্রূণ তাহলে চিনে গেছি, আমরা তাহলে ভ্রূণ চিনে গেছি, তাই তো? ভ্রূণ হলো জাইগোট কোষটা অনেকগুলো কোষে পরিণত হয়, ওই কোষপিণ্ডটাকে ভ্রূণ বলতাছি। এখন এই জিনিসগুলো হচ্ছে কোথায় একটু খেয়াল করো, এই জিনিসগুলো হচ্ছে কোথায় আমরা এটাই এখন পড়বো। দেখো এই জিনিসগুলো কোথায় হচ্ছে। আমরা প্রথমে একটু এখানে একটা গোল আঁকবো, এখানেও একটা গোল আঁকবো, ঠিক আছে? আমি বোঝানোর জন্য করতেছি, তোমরা পরে ই করে নিও। তারপর মোটামুটি এখানে একটা টিউবের মতো আঁকবো, এখানেও একটা টিউবের মতো আঁকবো, টিউবটা একটু মিলাই দিব, তারপর এখানে এটা বড় করে টান দিব, তারপর এটা আরো একটু চিকন হবে, এই দুটা মিলিয়ে দিব এই জায়গাটা। দেখো তো ভাইয়া, এই জায়গায় দুটা গোলাকার অংশ না, এটাকে বলা হয় ডিম্বাশয়। কি বলা হয়? ডিম্বাশয়। এখানে তোমার এ চিহ্নিত করে দিবে, উদ্দীপকে এটা এ দিয়ে দিবে। যদি কঠিন কোশ্চেন করে, যদি একটু হার্ড লেভেলে পড়ো, তবু আমরা একটু পড়ে নিই, এই জিনিসটা দেখে নিই, কারণ এটা জানতে হবে। দেখো এটা এ নম্বর চিহ্নিত করে দিলাম, এটা কি ডিম্বাশয়। খেয়াল করো আমি কেন এ দিচ্ছি। এখানে বি চিহ্নিত করে দিবে, বি, ঠিক আছে? এটার নাম হলো ডিম্বনালী, এটা ডিম্বাশয়, এটা ডিম্বনালী, ঠিক আছে? এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই পার্ট, সি দিলাম আমি, এটা সেই কাঙ্ক্ষিত পার্ট কি সেটা পরে বলতেছি, খেয়াল করো। মূলত এটা না আমাদের ফিমেল জেনাটেলিয়া, ঠিক আছে? এটা নারীদের দেহে থাকে, মেয়েদের দেহে থাকে। তো যখন শুক্রাণু নিক্ষেপিত হয়, শুক্রাণু যখন পুরুষ থেকে নিক্ষেপিত হয়, শুক্রাণুটা ভাসতে ভাসতে দৌড়াতে দৌড়াতে সাঁতার কাটতে কাটতে এই পর্যন্ত চলে আসে, হ্যাঁ? আর এইদিকে এইখানে না ডিম্বাণু তৈরি হয়ে থাকে। কি তৈরি হয়ে থাকে? ডিম্বাণু, ঠিক আছে? এখানে তো শুক্রাণু আসলো, এই যে শুক্রাণু আসতেছে, আর এখানে ডিম্বাণু আছে। এই ডিম্বাণু না মোটামুটি দৌড়াতে 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 এখানে চলে আসে। তো এই জায়গাটার নাম কি বলছি আমি? বি নাম্বার কি? ডিম্বনালী, তাই না? এই ডিম্বনালীর এখানে এই যে একটা কি ডিম্বাণু আসলো, ডিম্বাণু কি এন, আর এখানে কি শুক্রাণু আসলো এন, দুইটা মিলিত হয় কি তৈরি করে? 2n। এখানেই সেই জাইগোটটা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে বলো জাইগোট তৈরি হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবে, ঠিক আছে? এটা মূলত ডিম্বনালী বলা হয় এটাকে। আর এই যে এ চিহ্নিত করলাম না, এটা কি ডিম্বাশয়। ডিম্বাশয় কি তৈরি হয়? ডিম্বাণু। কি তৈরি হয়? ডিম্বাণু। তাহলে এ চিহ্নিত অংশটা তুমি বুঝে গেছো, বি চিহ্নিত অংশটাও বুঝে গেছো। এবার সি চিহ্নিত অংশটাই হয় কি, এটাই আমাদের আজকের মেইন পড়া, ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় বিকাশ। আচ্ছা ওয়েট, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কি তৈরি হয়ে আছে? এন এন মিলে কি তৈরি হয়েছে? 2n। 2n মানে কি? একটা জাইগোট, তাই তো? এই জাইগোট মানে কি? একটা সেল না? কিছুক্ষণ আগে তুমি এখানে কি দেখছো? জাইগোট একটা 2n থেকে কয়টা 2n হয়েছে? অনেকগুলা 2n হয়েছে, রাইট? এখানে একটা 2n থেকে অনেকগুলা 2n হয়েছে। দেখো তো ভাইয়া, এখানে কয়টা 2n আছে? একটা 2n আছে। এইখান থেকে মনে রাখবে, এই যে আমি একটু অন্য একটা কালি দিয়ে তোমাদের বোঝাই, তাহলে সুবিধা হবে। দেখো এইখানে সেই জাইগোটটা তৈরি হয়ে থাকে, এই যে জাইগোট, ওকে? দেখো মজার জিনিসটা, জাইগোটটা এখান থেকে ঠাস ঠাস করে আবার নামতে থাকে, নামতে থাকে। জাইগোটটা কি নামতে থাকে। দেখো এখান থেকে শুক্রাণু আসলো, এখান থেকে ডিম্বাণু আসলো, এখানে জাইগোট তৈরি হলো, জাইগোটটা আবার এখান থেকে নামতে থাকবে। নামতে নামতে যখনই নামতে থাকবে, জাইগোট ছিল কয়টা? একটা। জাইগোট হয়ে যাবে কয়টা? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম করে জাইগোট বাড়তে থাকবে, ঠিক আছে? বাড়তে বাড়তে এটা কি একটা আলাদা একটা টিস্যুর মতো তৈরি হবে না, খন্ড? এটা নামই ভ্রূণ। এটার নামে কি? ভ্রূণ। আমি আবারও বলতেছি, ঠান্ডা মাথায় বুঝো, বুঝো নাই হয়তো তোমরা অনেকে, ঠিক আছে? এই দেখো এটা হলো একটা জাইগোট তৈরি হলো, যে 2n, এন নিলে একটা 2n, তাহলে একটা একটা 2n। এখান থেকে যখন এখানে নামবে, তখন এই একটা 2n, আরো একটা 2n, আরো একটা 2n, এরকম অনেকগুলো 2n তৈরি হবে। তো অনেকগুলো 2n কিন্তু একসাথে একটা পিণ্ড পিণ্ড আকারে থাকবে। যেমন তুমি একটা অনেকগুলো ভাত নিয়ে একটা ভাতের দলা বানাইছো, তাই না? একটা ভাতের মুঠো বানাইছে, ওটাই তো তুমি খাচ্ছ, দলাটা। ওই দলার মধ্যে অনেক ভাত না? ঠিক তেমনি এখানে অনেকগুলো জাইগোটের 2n, এই যে 2n অনেকগুলো আছে, এই 2n অনেকগুলো আছে, অনেকগুলো মিলে একটা পিণ্ড তৈরি করছে। এই পিণ্ডটার নামই ভ্রূণ। ভ্রূণ, এমব্রায়ো, ঠিক আছে? এমব্রায়ো। এবার আমাদের দ্য মেজর টপিক উইচ ইজ নোন অ্যাজ কি? ভ্রূণীয় বিকাশ, ঠিক আছে? ভ্রূণীয় বিকাশ অলরেডি আমরা এখানে ভ্রূণ তৈরি করে ফেলছি, তাই না? এখন ভ্রূণের বিকাশটা কোথায় হবে, ঠিক আছে? ভ্রূণের বিকাশটা কোথায় হবে? দেখো তোমরা এখানে, এই যে আমি এখানে সি চিহ্নিত করে রাখছি, তাই না? মনে রাখবে এই জায়গাটা না একটু খাঁচ কাটা থাকে,
ঠিক আছে, আমি একটু সুন্দর করে একে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝবা। মানে এই জায়গাটা এরকম সমান থাকে না, এই যে এরকম থাকে, এরকম থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এই পাশটা একটু এরকম করে দিই, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। ধরো এই পাশটা এরকম করে আছে, ঠিক আছে। এখন দেখো তো, ভ্রূণ কি এদিক দিয়ে নামতেছে না? এই যে ভ্রূণটা এদিক দিয়ে নামতেছে না? এই যে এটা তো লাল কালার, এটা ভ্রূণ, তাই না? ভ্রূণটা ঠাস করে এদিক দিয়ে নামতেছে, নামতে 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 ও ঠাস করে এই যে ভ্রূণটা এই জায়গায় অ্যাটাচ হয়ে যাবে। কোন জায়গায় অ্যাটাচ হয়ে যাবে? এই জায়গাটায়। এই যে এই জিনিসটা এখানে গেথে যাবে। কি হয়ে যাবে? গেথে যাবে, মানে একদম আটকে যাবে, ঠিক আছে। এই যে যে আটকে গেল না, তখনই একটা মেয়েকে বলা হয় প্রেগন্যান্ট বা গর্ভবতী, ঠিক আছে। সে গর্ভ ধারণ করে ফেললো। এই জায়গাটা যখন আসে, তার আগেই মূলত আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে থাকি। অ্যাকচুয়ালি মেডিসিন প্রেসক্রাইব করা ঠিক না, এগুলো আমরা কখনো করি না। এই মেডিসিনগুলো মূলত কি করে, এই যে ভ্রূণগুলোকে অটোমেটিক্যালি ন্যাচারালি কিল করে ফেলে, ঠিক আছে। তো ওগুলোর দিকে আমরা না যাচ্ছি, একটু খেয়াল করে। এই ভ্রূণটা এখানে চলে আসে, ঠিক আছে। দেখো ভ্রূণটা কিন্তু এখানে চলে আসে। এখানে যখনই আটকালো, তখন আমি এটাকে কি বলতেছি? গর্ভধারণ করে ফেললাম। মূলত এটাকে ইমপ্ল্যান্টেশন বলে। একটু পরে আসতেছি সেসব সংজ্ঞায়। কোথায় ঘটলো? এই যে হলুদ কালার এরিয়াটায় ঘটলো না? এই যে হলুদ কালার খাঁজ কাটা এরিয়াটায়, এইটাকে বলা হয় জরায়ু। কি বলা হয়? জরায়ু। একদম জরায়ুর অন্তঃগাত্র। এই জ্বরের অন্তঃগাত্রের ভেতরে এই জিনিসটা গেছে। সি নাম্বার, এই যে সি নাম্বার চিহ্নিত অংশটা, এই যে এটাও কিন্তু এই পাশেও কিন্তু জরায়ু, মানে এই এরিয়াটুকুর নাম হলো জরায়ু। এই জরায়ুতে জিনিসটা আটকে গেল। আটকে যাওয়ার পরে এই ভ্রূণটা এইখান থেকেই বড় হবে। ভ্রূণটা কি হবে? এইখান থেকে এরকম করে বড় হতে থাকবে। বড় হতে হতে সে এক সময় এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। এই জায়গাটায় বেবিটা থাকবে, এই যে এখানে বেবিটা হবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা প্রসেসটা ঘটলো, ভ্রূণটাকে ছিল একটা কি, এটা কোষপিণ্ড ঠাস করে এখানে অ্যাটাচ করলো, তারপরে এটা ধীরে ধীরে বড় হয়ে গেল। এটাই হলো ভ্রূণীয় বিকাশ। মূলত একটা নারী গর্ভাবস্থায় 38 থেকে 40 সপ্তাহ থাকে, আপনাদের বইতে দেওয়া আছে 38 to 40 উইকস এটা। আর আপনাদের বইতে কিছু সংজ্ঞা আছে, ঠিক আছে। এই সংজ্ঞাগুলো আপনাকে পড়তে হবে এই ভ্রূণীয় বিকাশ টপিকটার মধ্যে। যেমন প্রথমে আছে আপনার ক্লিভেজ কাকে বলে। আচ্ছা, ক্লিভেজ কাকে বলে আমি একটু বলি। জাইগোটের বিভাজনকেই ক্লিভেজ বলে। যেমন দেখেন তো, এটা কি? এটা একটা জাইগোট ছিল না? হইলো কয়টা? অনেকগুলো জাইগোট হলো না ভাইয়া? একটা থেকে অনেকগুলো হইলো না? এটা কি বলা হয়? ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কি? জাইগোটের বিকাশ, জাইগোটের সংখ্যা বৃদ্ধি। এই যে জাইগোট একটা থেকে অনেকগুলো হলো, এটিকে ক্লিভেজ বলে। আর ক্লিভেজের ফসল কি? আমি যদি বলি ভাইয়া এই একটা জাইগোট থেকে অনেকগুলা জাইগোটের কোষ তৈরি হলো, এগুলোকে কি বলে? এই প্রক্রিয়াকে ভাইয়া, এই যে কোষ বিভাজন হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। আবার বলছে যে এইভাবে যে বিভাজিত হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। কিন্তু এই ক্লিভেজের রেজাল্ট কি? বলবা যে ভাইয়া ক্লিভেজের মাধ্যমে যে কোষপিণ্ড তৈরি হয় এইটাকে আমি একটা ভ্রূণ বলি বা এমব্রায়ো বলি। কি বলি? এমব্রায়ো বলি বা ভ্রূণ, ঠিক আছে। এমব্রায়ো বা ভ্রূণ বা ভ্রূণ, এই সেই ভ্রূণ। তাহলে কি ক্লিভেজের রেজাল্ট কি? ভ্রূণ, ঠিক আছে। তাহলে ক্লিভেজ পড়লাম, ভ্রূণ পড়লাম। এবার এই যে দেখো এই জায়গাটা যে আসলো না, এই জায়গা না, দেখো এই জায়গাটা যে আসলো না, এই জায়গাটা যখন আসে, মানে এই যে দেখো এখান থেকে যখন জাইগোটটা ধীরে ধীরে বড় হয়ে এই পর্যন্ত ভ্রূণের মতো তৈরি হয়ে যায়, তখন এটাকে বলা হয় কি? ব্লাস্টোসিস্ট। কি বলা হয়? ব্লাস্টোসিস্ট, মানে একটা কোষের মতো পিণ্ড, ঠিক আছে। তারপর যখন এখানে আসে তখন এটা পুরোপুরি একদম পারফেক্ট ভ্রূণ, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি? জাইগোট। জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট আকার হতে হতে সে ভ্রূণ হয়ে যায়, এমব্রায়ো হয়ে যায়, ঠিক আছে। ব্লাস্টোসিস্ট, এমব্রায়ো হয়ে গেল সব আমাদের। এরপরে লাস্ট একটা জিনিস হচ্ছে ইমপ্লান্টেশন, ঠিক আছে। ইংলিশ বানানটা আমি লিখে দিই, ইমপ্লান্টেশন, IMPLANTION, ইমপ্লান্টেশন। হোয়াট ইজ ইমপ্লান্টেশন? যেটাকে বলে গর্ভধারণ। কি বলা হয়? গর্ভধারণ। শোনো, ইমপ্লান্টেশন মানেই হলো কোন একটা মেয়ের কনসেপ্ট করা, ঠিক আছে। মানে মেয়েটা গর্ভধারণ করলো। এখন এটা কিভাবে হয় অলরেডি আমি দেখাই দিচ্ছি। এই জায়গায় যে খাঁজটা সুন্দর মতো ভ্রূণটা আটকে যায়, তারপর এখানে এই ভ্রূণটা বড় হয়ে একটা সময় কি এখানে একটা বেবি তৈরি করে। কিন্তু কথা হলো এই যে দেখো এই খাঁজের মধ্যে ভ্রূণটা আটকে গেল না, এইটা কি বলা হয়? ইমপ্লান্টেশন। এই যে খাঁজের মধ্যে ভ্রূণটা আটকে গেল, এটা কি বলা হয়? ইমপ্লান্টেশন, ঠিক আছে। সংজ্ঞাটা বইয়ের মধ্যে ঠিক যেভাবে আছে আমরা ঠিক ওভাবেই পড়বো। আমরা একটু ইমপ্লান্টেশনের সংজ্ঞাটা দেখতে থাকি। ইমপ্লান্টেশনের সংজ্ঞাটা কিন্তু মূলত এইটা। দেখো জরায়ুর প্রাচীরে ভ্রূণ স্থাপিত হওয়াকেই
ইমপ্ল্যান্টেশন বলা হয়। আমি কিছুক্ষণ আগে চিত্রে এখানে কি দিলাম, এই যে জরায়ু, তাই না? এই যে সি সি নাম্বার যে এরিয়াটা, মানে এই যে খাঁজ কাটা এরিয়াটা দেখাচ্ছে, এটাই কি জরায়ু। এই জরায়ুর এই যে খাঁজ কাটা দেয়ালের মধ্যে কি লাল কালার ভ্রূণটা লেগে গেছিল না? ঠিক আছে, তাহলে জরায়ুর প্রাচীরে ভ্রূণের স্থাপিত হওয়াকে কি বলা হয়? ইমপ্ল্যান্টেশন। আর এটা যেই নারী দেহে হবে সে গর্ভধারণ করে ফেললো। ঠিক আছে, সেইটাই ছিল আমার এতক্ষণের টপিক, কোনটা? ভ্রূণের বিকাশ। এখন আমরা যাব হলো অমরায়। কিসে যাব? অমরা। ঠিক আছে, অমরা। ঠিক আছে, ওকে, আমরা অমরায় যাচ্ছি। অমরা প্লাসেন্টা। অমরার ইংলিশ নামটা হলো প্লাসেন্টা। দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখো প্লাসেন্টা, প্লাসেন্টা। ওকে, এই যে এটা দিয়ে ক নাম্বার এসে পড়তে পারে, ইংলিশ বানানটা দিয়ে বলতে পারে প্লাসেন্টা কি, তখন যারা পড়ে নেই তারা তো প্লাসেন্টা আবার কোনটা। অমরা প্লাসেন্টা গর্ভফুল একই জিনিস। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে সংজ্ঞাটার দিকে একটু তাকাবো। অমরার সংজ্ঞা আসবেই, আমি আবার বলছি ক নাম্বারে অমরার সংজ্ঞা আসবেই। এটা যদি ভালো মতো না পড়ে যাও নিজের পায়ে নিচে খুঁড়া মারার মতো হয়ে যাবে। ঠিক আছে, দেখো, যে বিশেষ অঙ্গের সাহায্যে, যে বিশেষ অঙ্গের সাহায্যে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিস্যুর মধ্যকার সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল, আরেকটু ব্র্যাকেটে আপনারা প্লাসেন্টা ওয়ার্ডটা বলবেন, প্লাসেন্টা একই জিনিস, প্লাসেন্টা বলা হয়। আপনার খাতায়ও কিন্তু লিখে ফেলেন সংজ্ঞাটা, যারা ক্লাসটা করতেছেন। দেখেন, যে বিশেষ অঙ্গের সাহায্যে, তার মানে এটা একটা অঙ্গ, যে বিশেষ অঙ্গের সাহায্যে মাতৃ জরায়ুতে যে ক্রমবর্ধমান ভ্রূণটা আছে, এই দেখো মাতৃ জরায়ুতে যে ক্রমবর্ধমান বাড়তেছে, ভ্রূণটা তো বাড়ে, তাই না? মাতৃ জরায়ুতে যে ভ্রূণটা আছে এবং মাতৃ জরায়ুর যে টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যকার সম্পর্ক স্থাপিত হয়। ঠিক আছে, আবার বলতেছি দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। যে নতুন যে বেবিটা হচ্ছে ভ্রূণ, ক্রমবর্ধমান ভ্রূণ, আর মাতৃ যে জরায়ুর মধ্যে আছে, মাতৃ জরায়ু তো মায়ের জরায়ু, মায়ের একটা অঙ্গ, এই দুইটা বেবি আর জরায়ুর মধ্যে যে সংযোগ স্থাপিত হচ্ছে, এইটাকে যে অঙ্গটা করতেছে তার নামই হলো অমরা বা গর্ভফুল বা প্লাসেন্টা। এই জিনিসটা যদি ভালো মতো জানা হয়ে যায় তাহলে আমাদের ক্লিয়ার সংজ্ঞাটা। হ্যাঁ, অমরা সম্পর্কে আর কিছু নাই। আরেকটা জিনিস আছে যেটা আমি একটু আগের পেজে না গেলেই নয়। দেখো, আমি মাত্র এই জিনিসটা দেখালাম না, এই জিনিসটা, এই যে দেখো এখান থেকে আঁশটা এসে, ভ্রূণটা এসে এই যে খাঁজের মধ্যে লাগে, তাই না? এই যে এখানে খাঁজ আছে, এই খাঁজে লাগে, মানে মিলিত হয়। এই খাঁজে মিলিত হতে তার মিনিমাম 4 থেকে 5 দিন লাগে। কতদিন? 4 to 5 days, 4 to 5 days টাইম লাগে। ঠিক আছে, 4 to 5 days পর যখন এখানে লাগলো তখনই সে ইমপ্ল্যান্টেড হয়ে গেল, মানে গর্ভধারণ হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। এখন ঘটনা হলো, আমি আছি কি অমরায় ভাইয়া, অমরার সংজ্ঞা আমার হয়ে গেল, ভালো কথা। কিন্তু অমরা নিয়ে কি স্পেসিফিক কিছু কি বলার আছে ভাইয়া? কিছু কি মানে আছে যেটা পরীক্ষা আসবেই? ইয়েস, অমরা থেকে একটা এমসিকিউ আসবে, সেটা হলো অমরা গঠিত হয় নিষেকের বারো সপ্তাহ পর।
পরে লিখে দিই, অথবা ইংলিশে এটাকে লিখতেছো 12 উইকস। ওকে ভাইয়া 12 সপ্তাহ হয়ে গেছে প্রেগনেন্সি টাইম, তখনই অমরাটা তৈরি হবে। এখন অমরা জিনিসটা কি ভাই, আপনি এতবার অমরা মানে বলতেছেন, জিনিসটা কি? তোমাদের সুবিধার জন্য আমাদের যে স্লাইড মেকার্স আছে সে কিন্তু খুব সুন্দর, তোমাদের সাজ্জাদ স্যার খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা অ্যাড করে দিচ্ছে যাতে তোমাদের ভালো হয়। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য কিন্তু সাজ্জাদ স্যার অনেক কিছুই করে থাকে। তোমরা দেখো দেখো এটা সেই জরায়ু, ইয়েলো কালার আমি ডিনোট করলাম, দেখো হালকা পিঙ্ক। ঠিক আছে, এটা সেই জরায়ু। এই যে দেখো এখানে জরায়ু ডিনোট করা আছে। এইটুকু তোমরা বুঝতে পারতাছো যে ভাইয়া এই যে এই চিত্রের সাথে যদি একটু তাকাই তাহলে একটু ভালো মতো বুঝতে পারবা জিনিসটা। এই যে দেখো এই যে জিনিসটা আঁকছি না, এই যে প্রাচীর, হ্যাঁ এটাই সেই জরায়ু কিন্তু। ঠিক আছে, দেখো কিন্তু এই যে এই সেই জরায়ু, এই জরায়ুটাই এখানে দেখো, এই জরায়ুটাই এখানে এভাবে আঁকছে, এই যে জরায়ুটা এভাবে সুন্দর করে আঁকছে গোল করে। এখন জরায়ুর মধ্যে কি ছিল? ভ্রূণটা ছিল না। এই ভ্রূণটা দেখছো অলরেডি বড় হয়ে গেছে, কিন্তু ভ্রূণটা কিন্তু বড় হয়ে গেছে 12 উইকস এর পরে, হ্যাঁ 12 সপ্তাহ পর। ঠিক আছে, বড় হয়ে গেছে কিন্তু। এই দেখো এখানে একটা বেবিও দেখা যাচ্ছে সুন্দর, তাই না? আমি যেটা বুঝাতে চাইতাছি খেয়াল করো, এটা জরায়ু, এই যে পিঙ্ক কালার, তাই না? পিঙ্ক, হালকা পিঙ্ক কালার, এটা জরায়ু, ভালো কথা ভাইয়া। এইটা বেবি, এটা আমি বুঝতে পারতাছি ভাইয়া বেবি, বা হচ্ছে তুমি ধরো এটার ভ্রূণই চিন্তা করো ভাই, এটা ভ্রূণ আর এটা কি জরায়ু, এর মাঝে কি হবে? একটা কানেকশন হবে না? এই কানেকশনটা তৈরি করে এই দেখো রেড কালার এরিয়াটা। কোন এরিয়াটা? রেড কালার এরিয়াটা, এটা নামই অমরা। এই যে দেখো, এই দেখো এখানে এই যে এরকম বক্স করে টাঙ্গা নিয়ে গেছে, এখানে নিয়েছে, তারপরে এই যে এখানে অমরা বুঝাইতেছে। আচ্ছা অমরা কি সেটা আমি দেখাইতেছি, নো প্রবলেম। এই রেড কালার এরিয়াটা বলছে না, এটাই অমরা। এখন এটা অঙ্গ কিভাবে ভাইয়া? অঙ্গ বলতে আমরা হার্ট, লাং, ফুসফুস, স্টোমাক, পাকস্থলী এগুলোকেই তো বুঝতেছি, তাই না? কিন্তু এটাও একটা অঙ্গ, কারণ এটা তৈরি হয় কি গর্ভ ধারণের পর, 12 সপ্তাহ পরই তখন এটা তৈরি হয়। এখন এই জিনিসটার মধ্যে আছে কি ভাইয়া? এই জিনিসটা থেকে দেখো এই যে এতটুকু অংশ তারা কেটে নিছে, কেটে নিয়ে তারা একটু জুম করছে, জুম করার পর দেখতে পাইছে, দেখো একটু খেয়াল করো, খেয়াল করো ভালো মতো খেয়াল করো। এই যে দেখো গর্ভবতীর খাদ্য ও অক্সিজেন গর্ভফুলে বহনকারী ধমনী, তার মানে এটা কি লাল কালার ধমনী। ধমনী কি নিয়ে আসে বলো? আমরা জানি ধমনী অক্সিজেন নিয়ে আসে, পুষ্টি নিয়ে আসে, তাই না? আমরা তো এটা জানি। ওয়েট, এই যে লাল কালার দেখতেছ না, এই লাল কালার ধমনীটা আসছে কোত্থেকে? আবারও বলতেছি, লাল কালার ধমনী আসছে কোত্থেকে? সুন্দর মতো মনে রাখবে, এই ধমনীটা আসছে হলো আমাদের মায়ের দেহ থেকে। এই ধমনী তার মানে কার? মায়ের দেহের ধমনী, কিন্তু সাবধান, মায়ের দেহের ধমনী থেকে। মা তো খাবার খাচ্ছে, পুষ্টি খাচ্ছে, তাই না? ভাত খাচ্ছে, ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করতেছে, ওই পুষ্টিগুলো সুন্দর মতো এই ধমনী দিয়ে আসে। এই দেখো তো এখানে প্লেক্সাস তৈরি হয়েছে না, অনেক সুন্দর রেডিশ এরিয়া তৈরি হয়েছে না? হয়েছে কি? এটা ঠাস করে দেখো এখান থেকে এই লাল কালার এরিয়া দিয়ে চলে আসে এই যে গর্ভফুল থেকে আসে খাদ্য অক্সিজেনকারী বহনকারী শিরা, অ্যাকচুয়ালি শিরা নিয়ে আসে। ঠিক আছে, নিয়ে এসে দেখো তো খাদ্য অক্সিজেন বহনকারী শিরা নিয়ে এসে কোথায় দিয়ে যায়? বেবির দেহে। এই যে দেখো এই যে এখান থেকে সুন্দর মতো যে ঠাস করে এই বেবির দেহে নিয়ে যায়। ওয়েট, মাঝখানে একটা লাল কালার নালী দেখতে পাচ্ছ? নালী নল, বা এটাকে নাড়ি বলে, নাড়ি। ঠিক আছে, এটাকে বলা হয় মূলত আম্বিলিকাল কর্ড, যেটাকে বাংলা বলা হয় অম্বিলিকাল রজ্জু। অম্বিলিকাল, অম্বিলিকাল মানে আম্বিলিকাল মানে নাভি, নাভির এরিয়াটা বুঝাইছে। এটা এখন বুঝবা না, এটা মেডিকেলের পড়া, আমার এত বোঝানোর দরকার নাই। আমি যেটা বলতে চাচ্ছি শুনো, এই যে দেখো এটা কি লাল কালার জরায়ু, এই জরায়ু থেকে একটা নাড়ি, নাড়ি, নাড়ি মানে কি নল, এই নলটা বাচ্চা নাভিতে আসে, নাভিতে এসে লেগে যায়। এখন এই নলটার কাজ কি? কি নিয়ে আসতেছে নলটা? এই যে সেই এই যে দেখো লাল কালার নীল কালার দেখছো, এই যে লাল কালার নীল কালার ধমনী বা শিরা এগুলাকে নিয়ে আসে বা দিয়ে যায়। দিয়ে কি করে বলতো? এই যে ভ্রূণের সাথে বেবির সংযোগ স্থাপন করে। ভ্রূণের সাথে কি? বেবির সংযোগ স্থাপন করে। আবারও বলছি, ভ্রূণের সাথে বেবির সংযোগ স্থাপন করে। এখন এখানে দেখো একটা লাল কালার একটা এরিয়া দেওয়া আছে, তাহলে এই লাল কালার এটা দেখো গর্ভবতীর চলাফেরা, গর্ভবতী মারা তো একটু হাঁটবেই, চলাফেরা কালে ভ্রূণকে ধাক্কা লাগা কিংবা আঘাত থেকে রক্ষা করে। এরা কি করে? ধাক্কা লাগা বা আঘাত থেকে রক্ষা করে, এমন একটা তরল পদার্থ। এটা অ্যাকচুয়ালি তরল লিকুইড পদার্থ, এটাও কিন্তু লিকুইড, এটাকে অ্যামনিয়ন বলা হয়। ঠিক আছে, অ্যামনিয়টিক ফ্লুইড বলা হয়। কোনো দরকার নেই এখন এত কিছু জানা, তুমি জাস্ট কোনো মতে এই জিনিসটা একটু একটু বলি, পরীক্ষা যদি আসে হার্ড কোশ্চেন দেয় কিভাবে আঁকবা, কোনো কথা নাই। এরকম করে ফার্স্টে আউটার কাভারিংসটা আঁকবা, আউটার কাভারিং আঁকছো, এবার এখান থেকে একটা ইনওয়ার্ডস কাভারিং আঁকবা,
এই যে হোয়াইট লাইনটা দেওয়া আছে ইনওয়ার্ডস একটা কভারিং আঁকবা। ব্যাস তুমি এরকম করে দুইটা লেয়ারের মতো করে এরকম করে শূন্য মতো মিলাই দিছো। এবার মাঝখানে এই রেডিশ এরিয়াটা আগে আঁকবা, রেডিশ এরিয়া, আর এই পাশে রেডিশ এরিয়াটা আগে আঁকবা। এই পাশে রেডিশ এরিয়া কি একটা ফ্লুইড, আর এই পাশে রেডিশ এরিয়া কি অমরা, আর মাঝখানে কি নীল কালার তরল, মানে ওটা পেন্সিল একটু শ্যাডো করবে আর একটা বেবি এঁকে দিবা কোনো মতে, ঠিক আছে? তো তখন আর অবশ্যই সম্পূর্ণ করার জন্য এখানে একটা নালি দিয়ে দিবা কিন্তু, ঠিক আছে? নালি, ঠিক আছে, এটা মনে রাখবা মাস্ট। তো এটাই, দ্যাটস অল। এটাই অমরা ছিল। হ্যাঁ, অমরার কিন্তু কিছু কাজ আছে, অমরা কিছু কাজ আমি বলে দিই, যেমন না লিখলেই নয় জিনিসটা, ঠিক আছে? অমরার ব্যাপারটা না লিখলেই নয়, সেটা হলো অমরা, ফার্স্ট অফ অল অমরা তোমরা লিখতে পারো। অমরা কি করে? অমরা জরায়ু এবং ভ্রূণের সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে, ঠিক আছে? সংযোগ স্থাপন করে, এটা একটা পেলাম। তারপর মনে রাখবা অমরা বিভিন্ন হরমোন তৈরি করে, হরমোন তৈরি করে। যেমন আমি তোমাদের একটু বলি, মাতৃদেহে এমনিতেই সাধারণত ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হতে থাকে। যদি একটা মেয়ে প্রেগনেন্ট নাও হয়, ওর দেহে অটোমেটিক্যালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হয়। কিন্তু যখন একটা নারী প্রেগনেন্ট হয়ে যায়, তখন কি তার দেহের মধ্যে কি চলে আসে? একটা বেবি চলে আসে, তাই না? তো বেবিটার জন্য আলাদা পুষ্টি লাগবে, অনেক বেশি পুষ্টি লাগবে। তো তখন ওই জায়গাটায় মনে রাখবা আলাদা করে, আবার বলতেছি, তখন ওই জায়গায় মনে রাখবা আলাদা করে হরমোনের প্রয়োজন হয়। আর এই অমরা সেই হরমোন তৈরি করতেও সাহায্য করে, ঠিক আছে? আবারও বলতেছি, অমরার কাজ কিন্তু অনেক। আমি মাত্র 2টা কাজে লিখছি, 2টা কাজ না, আরো অনেক কাজ আছে। তোমাদের বইতে হয়তো 2-3টা কাজ আছে, বাট আরো কাজ আছে। কিন্তু আমরা জাস্ট জানার জন্য এই 2-3টা জানলেই হবে। তো অমরা কিন্তু কাইন্ড অফ একটা বিশেষ অঙ্গ, যার সাহায্যে মাতৃজরায়ু এবং ভ্রূণের সাথে কি মাতৃজরায়ু এবং ভ্রূণের সাথে যে ইটা আছে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু বজায় থাকে। আমরা কিন্তু অলরেডি সংজ্ঞা দেখে ফেলেছি, তাই না? তো অমরা ইংলিশ কি প্লাসেন্টা, আমরা এইটুকু জানলে আমাদের এই লেভেল পর্যন্ত এনাফ। এরপরের যে টপিকটা আছে সেই টপিকটা হলো, দেখো, ভ্রূণ ও ভ্রূণাবনী। অলরেডি ভ্রূণ সম্পর্কে আমরা জানি, বলো ভ্রূণ কাকে বলে? ভ্রূণ কাকে বলে আমরা জানি, ভ্রূণ মানেই হলো এমব্রায়ো। কি? এমব্রায়ো, ঠিক আছে? এমব্রায়ো। এখন ভ্রূণের আবরণী জিনিসটা কি ভাইয়া? এই ভ্রূণে কি কিছু আবরণ থাকে? ইয়েস, এটা নিয়ে আমাদের একটু ছোট্ট টপিক। মূলত এটা সেই আবরণ টপিকটা না, এটা মূলত হলো মানে অ্যাকচুয়ালি এখানে থাকে কি, ফ্লুইড থাকে, কাভারিং থাকে, তাই না? এটাই দেখবো আমরা। ভ্রূণ মানে যখন এমব্রায়ো আমরা জানলাম, ভ্রূণ মানে এমব্রায়ো যখনই আমরা জানলাম, তখনই কিন্তু চলে আসে যে ভ্রূণে আবরণী জিনিসটা কি বলতেছে। ধরো ভাইয়া, এটা একটা ভ্রূণ, এই ভ্রূণের বাইরে কিছু আবরণ থাকে। হ্যাঁ, আমরা অলরেডি পড়ে ফেলছি, অমরা থাকে, তাই না? অমরা, তারপরে এই পাশে একটা কাভারিং থাকে, যেটা প্রসবে চলাচলের সময় কি সাহায্য করে। এই যে অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? প্রসবে চলাচলের সময় আঘাত থেকে রক্ষা করে, তাই না? এই যে ভ্রূণটা আছে, ভ্রূণটাকে বাঁচাতে তারা অনেক সাহায্য করে। এই আবরণগুলো মূলত শুধু যে বাঁচাতে সাহায্য করে তা না, এরা মনে রাখবা গ্যাসীয় আদান প্রদান করে, গ্যাসীয় আদান প্রদান, তারপর মনে রাখবা পুষ্টি সরবরাহ, তারপর ভ্রূণের সুরক্ষা, এই জিনিসগুলো মাথায় রাখবে। হ্যাঁ, এই জিনিসগুলো করে। তো এইগুলো যখন একটা ভ্রূণের কাভারিং করতেছে, ভালো কথা ভাইয়া, তাহলে এইখানে ভ্রূণের কাভারিংটার জন্য হেল্প কে করতেছে? মনে রাখবা ভ্রূণের কাভারিংটা মূলত ভ্রূণকে প্রোটেক্ট করতেছে, কিন্তু এটা আছে কোথায়? আছে জরায়ুতে। আর জরায়ুর মধ্যে এর মানে সংযোগ স্থাপন করে কে? মনে রাখবা অমরা, তাই না? এই অমরা সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। আরেকটা জিনিস বলি ভাইয়া, ভ্রূণকে কিন্তু ভ্রূণ সবসময় বলা হয় না। আমরা একটা জিনিস লিখে ফেলি, প্লিজ কাইন্ডলি, হ্যাঁ কাইন্ডলি লিখে ফেলি কয়েকটা ইনফরমেশন, স্টার দিয়ে লিখে ফেলি। 8 সপ্তাহ পর, প্রেগনেন্সির 8 সপ্তাহ পর, হ্যাঁ 8 সপ্তাহ পর ভ্রূণকে মনে রাখবা ফিটাস বলা হয়। কি বলা হয়? ফিটাস বলা
হয়, এইটুকু মাস্ট মাথায় রাখতে হবে। ফিটাস কাকে বলে? 8 সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়। তখন আর তুমি চাইলে এটাকে ভ্রূণ বলতে পারবে না যে ভাইয়া ভ্রূণ হলো, ভাইয়া আমার দেহে 40 সপ্তাহ পর্যন্ত ভ্রূণ থাকে না, 8 সপ্তাহ পর্যন্ত ভ্রূণ অবস্থায় থাকে, দেন এটা বড় হয়ে ফিটাস আকার লাভ করে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, সেটা হলো দেখো মানে মা যখন একটা প্রেগনেন্ট ওমেন থাকে, প্রেগনেন্ট ওমেনে মূলত দুইটা জায়গার হরমোন খরিত হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো পিটুইটারি, হ্যাঁ, পিটুইটারি হরমোন, পিটুইটারি যে হরমোনটা আছে, হ্যাঁ, পিটুইটারি হরমোন, মানে এখান থেকে মূলত মানে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হয় এগুলোকে পিটুইটারি হরমোন বলে। আর এই পিটুইটারি হরমোন মূলত মানে প্রেগনেন্সি টাইমে খুবই হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, পিটুইটারি হরমোনের কাজ কি, এটা গত ক্লাসে পড়াইছি, এটা মনে করো, ঠিক আছে। দুগ্ধ উৎপাদন অনেক কিছু আছে। আর আরেকটা হলো অমরার হরমোন, অমরার লিখি, অমরার হরমোন, হ্যাঁ। এই দুইটা হরমোন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা হরমোন যখন খরিত হয় প্রেগনেন্সি টাইমে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর ওর নাম কি মিল্ক, দুগ্ধ উৎপাদন, ঠিক আছে, এগুলো সব একটা প্রেগনেন্ট ওমেনের জন্য খুবই নেসেসারি। তখন এরা এগুলো নিয়ন্ত্রণ করে। হরমোন কি তুমি খুব ভালো মতো জানো, যদি না জেনে থাকো প্রিভিয়াস ক্লাসটা করে আসো, প্রিভিয়াস ক্লাস আমরা সব এগুলো নিয়ে ডিসকাস করেছি। ওকে, এই কয়টা জিনিস যখন হয় দেখো, তখনই মনে রাখবা জরায়ুতে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় পর পর সংকুচিত হতে দেখা যায়। এখন ঘটনাটা হলো ভাইয়া, আমি এখানে যে জরায়ুটা আঁকছি ভাইয়া, এই যে জরায়ু, তাই না, আপনি তো এটাই জরায়ু বলতেছেন, এই জায়গাটা জরায়ু। এই জরায়ু নির্দিষ্ট জায়গা কি হয়, সংকুচিত হতে থাকে, কন্ট্রাক্ট করে, ঠিক আছে, স্ট্রেচ করে, একদম কন্ট্রাক্ট করে, এরকম কন্ট্রাক্ট করে জায়গাটা। দেখো এখানে একটা যদি বেবি থাকে, এই বেবিটা ঠাস করে বের হয়ে যেতে চাবে না। এই জিনিসটাই 40 সপ্তাহ পর হয়। এই জিনিসটা কখন হয়? মোটামুটি 38 থেকে 40 সপ্তাহ, হ্যাঁ, 38 to 40 উইকস যখন চলে আসে, তখন কিন্তু এই জরায়ুতে নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট সময় পর পর কি হয়, সংকুচিত হয়। আর তখনই একটা ব্যথা সৃষ্টি হয়, ঠিক আছে, তখনই একটা ব্যথা সৃষ্টি হয়। এটা কি বলা হয়? প্রসব বেদনা। তোমরা বেদনা বলো, প্রসব বেদনা, বা এটাকে লেবার পেন বলো। কি বলা হয়? লেবার পেইন। অনেক মারাত্মক পেইন, মানে হাড্ডি ভেঙে ফেলার মতো পেইন বলে মানুষ বলে আর কি, হ্যাঁ। যারা নারীরা সহ্য করছে, মারা সহ্য করছে, তারা রিসেন্টলি তো মাদার্স ডে যাচ্ছে, তোমরা তো জানো। সো এভরি মাদার্স কে স্যালুট, কারণ আমাদের মানে তারা না থাকলে অ্যাকচুয়ালি আমরা আসতাম না, ঠিক আছে। সো প্রসব বেদনা বা লেবার পেইন 38 থেকে 40 সপ্তাহ পর আসে। আর মূলত এটা নির্দিষ্ট এরিয়াতে, নির্দিষ্ট অঞ্চলে কিছুক্ষণ পর পরই জরায়িত হতে থাকে, ঠিক আছে। তখনই সেই লেবার পেইনটা আসে, আর তখনই মূলত ডেলিভারিটা হয়, ঠিক আছে। ডেলিভারি মূলত হয় তখনই বেবিটা দুনিয়াতে আসে, ঠিক আছে। তো এইটাই ছিল মোটামুটি আমাদের, দেখো এই পর্যন্ত। দেখো কিছু কথা এখানে বলা আছে, দেখো খুব সুন্দর একটা ফ্লো চার্ট আছে। এটা বলে কিন্তু আমাদের মেইন টপিক শেষ। তারপর একটা ছোট টপিক আছে, ওটা দিয়ে আমরা শেষ করে দিব। দেখো ফার্স্টে শুক্রাণু আর ডিম্বাণু নিষিক্তকরণ। আমরা কি জানি, এই যে দেখো শুক্রাণু বাইরে থেকে, দেখছো কতগুলো শুক্রাণু কাকে, একটা ডিম্বাণুকে অ্যাটাক করতেছে। যে কোনো একটা শুক্রাণু এখানে অ্যাটাক করতে পারে, তাই না বলো? শুক্রাণু এন, ডিম্বাণু এন, এই যে ডিম্বাণু এন, এই দুটা মিলে কি তৈরি করে? এই যে দেখো দুটি কোষ একসাথে হয়ে একটা জাইগোট তৈরি করে। দেখো প্রায় 36 ঘন্টা পর নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন। তাহলে দেখো ওয়েট, এখানে দুটি কোষ হয়েছে, একটা ছিল কিন্তু একটা কোষ, এই যে এরকম একটা কোষ ছিল, এই দুটা মিলে এই যে এন এন মিলে 2n, এই যে একটা সেল ছিল, হইলো দেখো এখানে একটা সেল, এখানে একটা সেল, দুটা সেল হয়ে গেল। দুটা সেল থেকে 72 ঘন্টা পর 16টা কোষ হয়। এটাকে বলা হয় মরুলা। কি বলা হয়? মরুলা। ভাইয়া 16টা কোষ বিশিষ্ট অবস্থাকে মরুলা বলে। আবার বলি ফার্স্টে কি, জাইগোট, জাইগোটের পর মরুলা, মরুলার পর দেখো এখানে ব্লাস্টুলাটা এখানে দেয় নাই, যে ব্লাস্টুলা হলো আরো বেশি কোষ। 4 সপ্তাহ পরে ভ্রূণথলি তরলের মধ্যে ভাঙছে, একটা এখানে একটা তরল তৈরি হয়, অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে। এই সময় হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়। আচ্ছা, হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয় কত সপ্তাহ পর?
4 সপ্তাহ পর দাগে রাখবা তোমরা, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন তো একটু নিজেরা। এবার দেখেন 5 সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে এবং হাত পায়ের গঠনের মুকুলের মতো অঙ্গাণু সৃষ্টি হয়। হাত পায়ের গঠনের মতো মুকুলের মতো, এই যে দেখো এখানে বিভিন্ন মুকুল তৈরি হয়। মুকুল মানে কি বার্ডের মতো, কুড়ির মতো। আমাদের হাত কিন্তু এরকম থাকে না সুন্দর, কুড়ির মতো তৈরি হয়। তারপরে আমরা তৈরি হই। প্রায় 8 সপ্তাহ পর ভ্রূণকে কি বলে? ফিটাস। আমরা অলরেডি এটা পড়ে ফেলছি। ফিটাস কাকে বলে? ক নাম্বারে আসবেই এমন একটা। 8 সপ্তাহ পর ভ্রূণকে কি বলা হয়? ফিটাস বলা হয়। এখানে যদি ভ্রূণকে এই ওয়ার্ডটা না দাও 0। 8 সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়, ঠিক আছে। কিন্তু অঙ্গাণুগুলো ছোট থাকে, এগুলো বলছে। তারপর দেখো 18 সপ্তাহ পর ফিটাস পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। ভ্রূণের দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে, ভ্রূণটা বড় হতে থাকে, একদম পারফেক্ট ম্যাচিউর বেবি হতে থাকে, ঠিক আছে। 38 সপ্তাহ পরে জরায়ুর ভেতর ফিটাসের মধ্যে নিচের দিকে ঘুরতে থাকে, মানে এই যে মাথাটা সামনের দিকে চলে আসে, ঠিক আছে। মাথাটা কিন্তু আগে বের হয়, তাই না বলো? মাথা যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা, ঠিক আছে। দেখো ভূমিষ্ঠ প্রক্রিয়া চলতে থাকে। মূলত মনে রাখবা যখন বেবিটা ডেলিভারি হয় তখন মাথাটা সামনের দিকে থাকে। তো এই যে বেসিক জিনিসগুলো আমরা জানলাম, এগুলার পর লাস্ট টপিকটা হলো প্রজনন সংক্রান্ত রোগ, এইডস। একটা রোগই আছে, এই রোগ সম্পর্কে তোমরা শারীরিক শিক্ষা বই, আমি জানি না পারফেক্টলি তোমরা শারীরিক শিক্ষা বইটা পাইছো কিনা। আমাদের সময় শারীরিক শিক্ষা বইতে এটা খুব সুন্দর করে আলোচনা করেছিল। এই রোগের পূর্ণরূপ, কোন ভাইরাসের কারণে হয়, কেন হয়, কারণ, তারপর লক্ষণ, তারপর প্রতিকার, প্রতিরোধ। যদিও প্রতিকার নেই, এইচআইভির প্রতিকার নেই। এগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো। দেখো ফার্স্টে আমি এখানে লিখলাম এইডস। কি লিখলাম? AIDS, এইডস। এর পূর্ণরূপটা কি? এটা বেশি আসে, হ্যাঁ। এইডস এর পূর্ণরূপ কি মনে রাখবা? অ্যাকুয়ার্ড, ঠিক আছে। অ্যাকুয়ার্ড, এই বানানটা একটু মুখস্থ করে ফেলবা। অ্যাকুয়ার্ড, ঠিক আছে। ইমিউন বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন মুখস্থ করি ইমিউনে, ডাবল এম, হ্যাঁ। দুটা, এই যে একটা এম একটা এম, দুটা এম, NE, ইমিউনে, ঠিক আছে। ডেফিসিয়েন্সি কি? সিনড্রোম, সরি। তাহলে কি? অ্যাকুয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হলো এইডস এর পূর্ণরূপ। এবার আমরা এইডস একটু ডিটেলসে যাব। এইডস এর পূর্ণরূপটা যখন আমার হয়ে গেছে, ক নম্বরে একটা অ্যান্সার তোমরা পেয়ে গেছো, ক নম্বরে একটা কোশ্চেন তোমরা পেয়ে গেছো, সেটা হলো এইডস এর পূর্ণরূপ কি। তোমাকে যদি বলে এইডস কি, তখন তুমি লিটারালি এইডস এর পূর্ণরূপ লিখলেও কিন্তু কাটবে না, এরকম একটা অবস্থা। তবুও তোমরা এইডস এর যদি কোনো আলাদা সংজ্ঞা পাও তোমার সাথে দিবা। কিন্তু এইডস এর আসল সংজ্ঞাটা কি আমি একটু তোমাদের বলেই দিচ্ছি। সেটা হলো এইডস একটি মারাত্মক ঘাতক ব্যাধি, মরণ ব্যাধি, ঠিক আছে। ঘাতক মানে একদম মোট কথা এটা চুপচাপ তোমার দেহের মধ্যে থাকবে, যে এমন কিছু করবে যেটা তুমি মারাই যাবা। এবার এইডসটা কেন হয় সেটা একটু বলি। মনে রাখবা এইডস হয় একটা, আমি এখানে এইডস লিখি, এইডস মূলত হয়ে থাকে এইচআইভি ভাইরাসের কারণে। এইচআইভি ভাইরাস মূলত আমি আবার বলছি, এইচআইভি ভাইরাস মূলত একটি আরএনএ ভাইরাস, ঠিক আছে। আমি এটা কেন বললাম, কারণ এটা তোমাদের লাগবে। এইচআইভি ভাইরাস কি ভাইরাস, আরএনএ ভাইরাস কি টাইপের ভাইরাস, সামটাইমস যেটা তোমরা অলিম্পিয়াড তো বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করো, তখন এটি লাগবে। এখন দেখো এইচআইভি ভাইরাসটা যে আসলো, এই ভাইরাসটা যদি আমার দেহে কোনোভাবে যায়, তখন আমি এইডস রোগে আক্রান্ত হব। এখন এই এইচআইভি ভাইরাসটা, এইচআইভি এর পূর্ণরূপ কি? এটা ক নাম্বার অনেকবার আসছে, ঠিক আছে। এই যে দেখো, হিউম্যান ইমিউনে ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এইডস এর পূর্ণরূপ বললাম, এইচআইভি পূর্ণরূপ বললাম, দুইটা জায়গাতে ইমিউনো ডেফিসিয়েন্সি বলতেছে বারবার। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে কি ভাই? হোয়াট ইজ ইমিউনো ডেফিসিয়েন্সি? তোমরা সবাই খাতায় একটু লিখো আমার সাথে, আমি যা লিখবো। দেখো, এইডস হলে দেহে কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না।
এইডস হলে দেহে কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, ঠিক আছে? ইমিউনি ডেফিসিয়েন্সি, কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে থাকবে না। এখন দেখো, ধরো বাই এনি চান্স আল্লাহ না করুক আমার এইডস হয়েছে, ধরো আমি যদি একবার জ্বরে পড়ি, আমার জ্বর সারা জীবন চলতে থাকবে, জ্বর কমবেই না। আমার একবার পাতলা পায়খানা হলে সারা জীবন পাতলা পায়খানা চলতে হবে, এরকম একটা অবস্থা হবে। মানে তুমি যে এর থেকে ওভারকাম করবা, ওভারকাম করার জন্য কোনো ইমিউনে থাকবে, মানে ইমিউন সিস্টেম কাজ করবে না। তার মানে কি, ইমিউনে ডেফিসিয়েন্সি দেখা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাবে, শেষ। এই জন্যই আমি মারা যাবো একটা টাইমে, লিটারালি ভুগতে ভুগতে মানুষগুলো মাঝে। আমরা তো পেশেন্ট দেখছি, HIV পেশেন্ট মহাখালী যে, বুঝছো, মানে লিটারালি কি বলবো, তাদের দেখে খারাপই লাগছে খুব, আসলে তারা ভুক্তভোগী। এখন এই রোগটা কেন হয়, মনে রাখবা, অনিরাপদ যৌন মিলন, তারপরে মানে অনৈতিক সম্পর্ক স্থাপন, যেটা এটা কেন সবচেয়ে বেশি হয়, কোনো একটা এইডস আক্রান্ত মহিলার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করলে তখন এই জিনিসটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কোন একটা আক্রান্ত মা, আবার বলছি, কোন একটা আক্রান্ত HIV আক্রান্ত, মানে এইডস রোগে আক্রান্ত কোনো মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, বাচ্চারও এইডস হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কোনোভাবে লালা থুথু যেগুলো আছে এগুলোর ভাবে সংক্রামিত হতে পারে, এগুলো কোনোভাবে যদি একটা সুস্থ ব্যক্তির দেহে যায় তখন। আবার ব্যবহৃত সিরিঞ্জ, আচ্ছা ধরো আমার এইডস আছে, আমি একটা সিরিঞ্জ ইউজ করছি রক্ত দেওয়ার জন্য বা কোনো একটা কারণে, ওই সিরিঞ্জটা তুমি কোনোভাবে নিয়ে আবার লাগাইছো তোমার দেহে, তোমার দেহে এইডস ভাইরাস চলে যাবে, মানে HIV ভাইরাস চলে যাবে। মূলত এটা ভাইরাসের কারণে হয়, এই ভাইরাসটা এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক চলে যায়। এখন প্রতিরোধ কি ভাইয়া? ধরো এই রোগটা হয়ে গেছে, একজনের হয়ে গেছে, তখন সেখান থেকে বাঁচবা কিভাবে? মনে রাখবা, সে মানুষকে আলাদা করে দিতে হবে, সেই মানুষকে নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে, সেই মানুষকে মানে আলাদা প্লেট, আলাদা কাপড়, সবকিছু আলাদা, কোনোভাবে তার জিনিস যেন আমরা ইউজ না করি, ব্লেড বলো, রেজার বলো, যেগুলো আমার জন্য সেগুলো সংস্পর্শে না আসতে পারি, আমরা যেন ইউজ না করি, এটাই এগুলো প্রতিরোধ। আর প্রতিকার বলতে কি, অ্যাকচুয়ালি এইডস এর প্রতিকার এখনো হয় নাই, কোনো ভ্যাকসিনও আসেনি, কিছু আসেনি। তো তোমাদের কাজ ভাইয়া, এইডস এর কারণ, কারণ এটা ফার্স্ট একদম মুখস্থ করে ফেলবা, বইতে যা আছে একদম হুবহু, ঠিক আছে? কারণ, তারপর হলো লক্ষণ, আচ্ছা লক্ষণটাও তোমার বইতে আছে, এটাও তোমরা 3 স্টার দিলাম, পড়ে ফেলবা, আমি তো বলতাছি লক্ষণটা। তারপর হলো প্রতিরোধ, প্রতিরোধ, এখান থেকে তুমি বাঁচবা কিভাবে, তুমি কিভাবে এই রোগে আক্রান্ত না হতে পারো, ঠিক আছে? এটাও পড়বা। এখন লক্ষণ বলি, শোনো, দ্রুত ওজন হ্রাস পাবে, দেহ এত তাড়াতাড়ি ওজন হ্রাস পাবে, চিকন হয়ে কেমন যে হয়ে যাবে, বলবা কি ব্যাপার, তুমি এরকম ছিল, তুমি এত শুকায় গেছো কেন, ঠিক আছে? ও তো তোমাকে বলবে না জ্বর এইডস হয়েছে, এইটা। তারপর জ্বর হয় কিছু হলেই, পাতলা পায়খানা হয় কিছু হলেই, এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে চলবেন, এগুলোই মূলত এইডস এর কারণ, ঠিক আছে? সরি, লক্ষণ, এইডস এর লক্ষণ আমাদের হয়ে গেল। তাহলে মূলত আমরা কি কি পড়লাম আজকে? আজকে আমরা পড়লাম মূলত, একদম শুরুর দিকে যাই, দেখো দেখো একদম শুরুর দিকে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? এই যে দেখো, ফার্স্টে শুক্রাণু নির্মাণ করে আমরা জাইগোটটা পেলাম, তারপর দেখো মূলত আমরা এই যে এখানে যে মানে ভ্রূণটা এখানে গাঁথলো, ইমপ্ল্যান্টেশন করলে এই জিনিসটা বুঝলাম, এই যে ইমপ্ল্যান্টেশন জিনিসটা পড়ছি, ইমপ্ল্যান্টেশনের সংজ্ঞা পড়ছি আমরা। তারপর আমরা সেখানে জাইগোট জিনিসটা বোঝার চেষ্টা করছি, জিনিসটা কি, ভ্রূণ জিনিসটা কি। তারপর দেখো অমরা জিনিসটা বুঝতে পারছি, অমরা তো অবশ্যই লাগবে, সংজ্ঞাটা একদম যা আছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? দেখো, যে বিশেষ অঙ্গের সাহায্যে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান যে ভ্রূণটা থাকে সেটা, এবং মাতৃজরায়ুর টিস্যুর মধ্যে যে সংযোগটা স্থাপিত হয়, ঠিক আছে, মধ্যে সম্পর্ক স্থাপিত হয় বা সংযোগ স্থাপিত হয়, যেটাই বলো, তাকে অমরা বা গর্ভফুল বলা হয়, ঠিক আছে? তারপরে অমরার কাজ দুইটা পড়ছি আমরা। তারপরে অমরা কখন তৈরি হয়? 12 সপ্তাহ পর, ঠিক আছে? দেন ভ্রূণ জিনিসটা কি, ভ্রূণ ইজকালটা এমব্রায়ো, ভ্রূণ জিনিসটা কি কি কাজ করে এগুলো আমরা ভ্রূণের আবরণের কাজগুলো পড়ছি। তারপর আমরা কিছু স্পেসিফিক পয়েন্ট পড়ছি যেগুলো আমাদের লাগবে, যেমন 8 সপ্তাহ পর সেটা ফিটাস বলা হয়, তারপর পিটুইটারি হরমোন, অমরার হরমোন যেটা লাগবে প্রেগনেন্ট ওম্যানের। তারপর দেখো লেবার পেন জিনিসটা কি, আমরা এই জিনিসটা পড়ছি, লেবার পেন কখন হয়, কেন হয়। তারপরে এই দুটা ফিগার বইতেও আছে, নিজ দায়িত্বে সুন্দর করে দেখবেন, দরকার পড়লে আমার কথাগুলো আবার শুনবেন পজ করে। তারপরে বেসিক কিছু জিনিস দেওয়া আছে এখানে, আর লাস্টে এইডস সম্পর্কে বলা আছে, এইডস এর পুনরূপ, HIV এর পুনরূপ, তারপরে লাস্টে এইডস এর কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলো সম্পর্কে আমরা পড়লাম। সো এটাই কিন্তু আমাদের আজকের দিনের মেইন টপিক ছিল। আমরা কিন্তু লেকচার 4 এখানে শেষ করে ফেললাম। এখন লেকচার 4 মানে এই অধ্যায় 11 তো শেষ। দেখো, এই অধ্যায় 11টা তোমাদের প্লেলিস্টটা চেক করলে দেখবা, প্রথম 2টা ক্লাস একটা ভাইয়া নিয়েছেন, পরের 2টা ক্লাস আমি নিয়েছি। প্রথম যে 2টা ক্লাস ছিল, ওই 2টা ক্লাস মূলত উদ্ভিদের প্রজনন সংক্রান্ত ছিল, আর আমি কিন্তু প্রাণীর প্রজনন শেষ করলাম। এই প্রাণীর প্রজননের লেকচার 3টা আগে দেখবা, যদি না দেখে থাকো তারপর লেকচার 4-এ আসবা। আর লেকচার 3 যারা করছো তাদের তো থ্যাংক ইউ সো মাচ, লেকচার 4টা ভালো মতো করো। আর হ্যাঁ, যখনই ক্লাসটা করতে বসবা
হাতে নোট খাতা নিবা, মানে যে নোট করো বায়োলজিটা নোট করে করে পড়ো সেটা নিবা, অ্যান্ড বায়োলজি বইটা নিবা, সাথে একটা হাইলাইটার অথবা লাল কলম নিবা এবং পেন্সিল কলম এগুলো তো পাশে রাখবাই। লাল কলম দিয়ে বই দাগাবা, পেন্সিল দিয়ে তুমি চিত্র আঁকবা, কালো কলম দিয়ে কিছু লেখা থাকলে লিখবা। এইভাবে করে বায়োলজি প্রত্যেকটা অধ্যায় আমরা শেষ করব। অ্যান্ড আই হোপ অ্যান্ড আই প্রমিস যে বায়োলজি তোমাদের 100 মার্ক কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, একমাত্র আল্লাহ ছাড়া। সো সবাই ভালো থাকো, সবাই ভালো মতো পড়ো। আমি অনেক কথা বলে ফেললাম, ইনশাআল্লাহ নেক্সট কোন এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি ইমরান সাকিব, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।